নমস্কার, ভালো আছেন তো সবাই? আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। শুন, আজ আমরা কালীঘাটের কালী মন্দির সম্বন্ধে জানি। পৃথিবীর 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম পবিত্রতম স্থান হিসাবে বিবেচিত কালীঘাট কালী মন্দিরটি তার ইতিহাস এবং কিংবদন্তির কারণে কলকাতার একটি দর্শনীয় স্থান। মন্দিরটি হিন্দু দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত এবং আদি গঙ্গার তীরে অবস্থিত, যা হুগলি নদীর সাথে সংযোগকারী একটি ছোট খাল। খালটির নাম আদি গঙ্গা রাখা হয়েছে কারণ এটি হুগলি নদীর মূল প্রবাহ ছিল। কালীঘাট কালী মন্দির কলকাতার ইতিহাস। বর্তমান মন্দির ভবনটি 19 শতকে নির্মিত এবং 200 বছরের পুরনো। তবে মন্দিরের উল্লেখ 15 শতকের মনসার ভাসানের রচনা এবং 17 শতকে প্রকাশিত কবিচণ্ডীতে পাওয়া গেছে। লালমোহন বিদ্যানীতির সম্বাদ সিদ্ধান্ততে কালীঘাট কালী মন্দিরের আরেকটি উল্লেখ রয়েছে। কথিত আছে যে মূল মন্দিরটি ছিল একটি ছোট কুঁড়েঘরের কাঠামো, যা পরবর্তীতে 16 শতাব্দীর গোড়ার দিকে রাজা মানসিংহ কর্তৃক নির্ধারিত একটি যথাযথ মন্দিরে রূপান্তরিত হয়। বরিশার সাবর্ণ রায় চৌধুরীর পরিবারের পৃষ্ঠপোষকতায় বর্তমান কাঠামোটি 1809 সালের দিকে সম্পন্ন হয়। মন্দিরটি প্রাচীনকালের ছিল কিনা এই প্রশ্নের উত্তর গুপ্ত সাম্রাজ্যের মুদ্রার উপস্থিতির দুর্দান্ত বর্ণনা এবং তথ্যগত প্রমাণের মাধ্যমে দেওয়া হয়েছে। কুমারগুপ্ত প্রথমের পরে গুপ্ত রাজত্বকালে বিখ্যাত হওয়া সবচেয়ে জনপ্রিয় তীরন্দাজ মুদ্রাগুলি কালীঘাটে পাওয়া যায় এবং তাই মন্দিরটি গুপ্ত রাজবংশের সময়েরও প্রমাণ দেয়। কালী প্রতিমা, দেবী কালীর মূর্তি, যার 3টি বৃহৎ চোখ, 4টি হাত এবং একটি দীর্ঘ প্রসারিত জিহ্বা রয়েছে। এটি বেলে পাথর দিয়ে তৈরি, যা সন্ত আত্মারাম গিরি এবং ব্রহ্মানন্দ গিরি দ্বারা তৈরি করা হয়েছিল। প্রতিমার জিহ্বা এবং চোখ সোনার তৈরি। অন্যান্য স্থানে যেখানে কালী পূজা করা হয় সেখানে দেবীর সাধারণত মূর্তিগুলির সাথে এই মূর্তির মিল নেই। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান জুড়ে বিস্তৃত 51টি পীঠের মধ্যে কালীঘাট কালী মন্দিরকে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসাবে বিবেচনা করা হয়। মন্দিরের পেছনের পৌরাণিক কাহিনী শিবের রুদ্র তাণ্ডবের সাথে সম্পর্কিত। যখন তিনি তার পত্নী সতীর আত্মদহনে ক্রুদ্ধ হয়েছিলেন, যখন তার পিতার বাড়িতে পূজা অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে তার পিতার সাথে ঝগড়া হয়েছিল। কথিত আছে যে তাণ্ডব করার সময় শিব সতীর দগ্ধ দেহ বহন করেছিলেন এবং সেই সময় দেবীর শরীরের বিভিন্ন অংশ মাটিতে পড়ে যায়। সতীর ডান পায়ের আঙুল কালীঘাটে পড়েছিল এবং সেখানেই পরে মন্দিরটি নির্মিত হয়েছিল এবং এখানকার অধিষ্ঠাত্রী দেবীকে কালিকা বলা হয়, যার নামানুসারে শহরটির নামকরণ করা হয়েছিল কলকাতা।
কালীঘাট কালী মন্দিরের সাথে সম্পর্কিত অনেক কিংবদন্তির মধ্যে সবচেয়ে আলোচিত হল আত্মারাম নামক ব্রাহ্মণের কথা, যিনি ভগীরথী নদীতে একটি মানুষের পায়ের আঙুল আকৃতির পাথরের কাঠামো খুঁজে পেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে নদীর দিক থেকে আসা আলোর রশ্মি তাকে পরিচালিত করেছিল। ব্রাহ্মণ সেই সন্ধ্যায় পাথরের টুকরোটির কাছে প্রার্থনা করেছিলেন এবং একই রাতে একটি স্বপ্ন দেখেন, যেখানে তিনি জানতে পারেন যে সতীর পায়ের আঙুলটি নদীতে পড়ে গেছে এবং তিনি যে পাথরের টুকরোটি পেয়েছেন তা সতীর ডান পায়ের আঙুল ছাড়া আর কিছুই নয়। স্বপ্নে তাকে একটি মন্দির স্থাপন করতে এবং নকুলেশ্বর ভৈরবের একটি শম্ভুলিঙ্গ অনুসন্ধান করতে বলা হয়েছিল, যা তিনি অবশেষে করেছিলেন। আত্মারাম পরে শম্ভুলিঙ্গ এবং পায়ের আঙুল আকৃতির পাথর উভয়েরই পূজা শুরু করেন। কালী মন্দিরের কালীঘাট কালী মন্দিরের ভিতরে আছে নাট মন্দির। নাট মন্দির হল কেন্দ্রীয় মন্দির ভবনের পাশে নির্মিত একটি বিশাল আয়তাকার বারান্দা। 1835 সালে জমিদার কাশীনাথ রায় এই নাট মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেন। কেউ যখন নাট মন্দিরে আরোহণ করেন তখন তিনি খুব স্পষ্টভাবে দেবীর মূর্তি দেখতে পান। মাঝে মধ্যেই কাঠামোর সংস্কার করা হয়। জোর বাংলা হলো গর্ভগৃহের ঠিক বাইরে মূল মন্দিরের মঞ্চ বা বারান্দা। নাট মন্দির ছাড়াও গর্ভগৃহের অভ্যন্তরে আচার অনুষ্ঠানগুলি এই মঞ্চ থেকেও দেখা যায়। স্বস্তিতালা হলো 3 ফুট উঁচু আয়তাকার মঞ্চ, যা 3টি পাথরের কাঠামোর জন্য একটি বেদি তৈরি করে, যা 3 দেবী অর্থাৎ স্বস্তি, শীতলা এবং মঙ্গলচণ্ডী হিসাবে। নকুলেশ্বর মহাদেব মন্দির, এই মন্দিরটি মন্দিরের বিপরীত গলিতে থানার ঠিক পিছনে অবস্থিত। মন্দিরটি যে গলিতে অবস্থিত তার নাম হালদারপাড়া গলি। কলকাতার কালীঘাট কালী মন্দিরের সময় এবং প্রবেশ ফি। মন্দিরটি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 1টা এবং সন্ধ্যা 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার, শনিবার এবং রবিবার এটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং তারপর সন্ধ্যা 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। কলকাতাতে অনেক ধর্মীয় স্থান আছে, কিন্তু সবচেয়ে প্রাচীন হলো কালীঘাটের কালী মন্দির। যারা কলকাতায় বেড়াতে আসেন বা থাকেন তারা কেউই কালীঘাট মন্দির দেখেননি এমন হয় না। মায়ের ভক্তরা বিশ্বাস করে যে কালী ঠাকুর কখনো তার ভক্তদের খালি হাতে ফেরান না। তবে কালীঘাটের কালী মন্দির কবে সৃষ্টি হলো সেই ইতিহাসের কোনো ধারাবাহিক বিবরণ পাওয়া যায় না। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্নিত দেহের সতীর ডান পায়ের 4টি মতান্তরে একটি আঙুল এই কালীঘাট তীর্থে পড়েছিল। জনশ্রুতি যে বল্লাল সেনের সময় এই জায়গাটি কালীক্ষেত্র নামে বেশ প্রসিদ্ধ ছিল। তার আমলে তীর্থ দর্শনের আশায় অনেক পুণ্যার্থী গঙ্গা তীরে অবস্থিত কালীক্ষেত্রে স্নান করতে আসতেন। সেই সময় এই কালীক্ষেত্র
বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২৬ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর মধ্যিখানে ত্রিভুজাকৃতি ৩ কিলোমিটার জায়গাকে অতি পবিত্র বলা হতো। ত্রিভুজের ৩ কোণে ছিল ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মন্দির। এই কালীক্ষেত্রের সীমার মধ্যে কোনো এক জায়গায় সুদর্শন চক্রে ছিন্ন হয়ে সতীদেহের পায়ের আঙুল পড়েছিল। সেই জন্য সেখানে এক দেবী মূর্তি ও একটি ভৈরবী মূর্তির প্রতিষ্ঠা হয়। ভৈরবের নাম নকুলেশ্বর আর দেবী মূর্তি কালী। কোনো কোনো গবেষক বলেন কালীক্ষেত্র কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব। এটাই কালীঘাটের উৎপত্তির পৌরাণিক ইতিহাস। কালীঘাটের আদি সৃষ্টির ইতিহাস পুরোটাই কিংবদন্তির উপর নির্ভর করে। আগে কালী ছিলেন অনার্য দেবী। তখনও তিনি হিন্দু দেবদেবীদের মধ্যে পুরোপুরি ঠাঁই পাননি। কালীর পূজা পুরনো বিশ্বাস অনুযায়ী নর ও অন্যান্য বলি দিয়ে করা হতো। তাই তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল কালীক্ষেত্রের এই দুর্গম জঙ্গলপূর্ণ এলাকায়, যেখানে তখন আইনের শাসন ও সভ্যতার আলো এসে পৌঁছায়নি। এই অঞ্চলের অধিবাসী তখন প্রধানত জেলে, দুলে, বাগদি প্রভৃতি আদিবাসী। কিছু তান্ত্রিক ও ব্রাহ্মণ তীর্থযাত্রী গোপনে পুজো দেওয়ার জন্য এখানে আসতেন। এরপর থেকে ৩০০ বছর কালীঘাট বা গঙ্গার কোনো ইতিহাস পাওয়া যায় না। এরপর কালীঘাট সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া গেল ১৪৯৫ খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপ্লাইয়ের রচিত মনসামঙ্গল কাব্য থেকে। জানতে পারছি কলকাতা বেতর কালীঘাট সম্বন্ধে কিছু কথা। চাঁদ সওদাগরের বাণিজ্য তরী ভাগলপুর থেকে সাগরের দিকে চলেছে। তরী বাইতে বাইতে কয়েকদিন বাদে নানা গ্রামগঞ্জ পার হয়ে তারা পৌঁছলেন চিতপুরে। দুপুরে গঙ্গার পশ্চিম পাড়ে বেতরে, বর্তমান যেটা শিবপুর, সেখানে পৌঁছলেন। এখানে রয়েছে বেতাই চণ্ডীর প্রাচীন মন্দির। এখানে চাঁদ সওদাগর পুজো দিয়ে ও দ্বীপ্রাহরিক বিশ্রাম করে আবার নদী পেরিয়ে কলকাতা ছেড়ে কালীঘাটে থামলেন। বণিক কালীঘাটে মায়ের পুজো দিলেন। এর কয়েক বছর পরে ১৫১০ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব সম্ভবত ছত্রভোগে অম্বুলিম্ব ঘাট দর্শন করে পুরীতে যান। চৈতন্য ভাগবতে ছত্রভোগ থেকে জলপথে পুরী যাবার বর্ণনা নেই। চৈতন্যদেব যদি সত্যি ছত্রভোগ থেকে পুরী গিয়ে থাকেন, তবে বৃন্দাবন দাসের বর্ণনা অনুসারে তার যাত্রা শুরু হয়েছিল অম্বুলিম্ব ঘাট থেকে। পথে পড়েছিল বারুইপুর, গড়িয়া, বোড়াল ইত্যাদি গ্রাম। নৌকো পেরিয়ে যাচ্ছে কালীঘাট। এখান থেকে ডান দিকে বাঁক নিয়ে গঙ্গা সোজা বয়ে গেছে কলকাতা চিতপুর গ্রাম হয়ে হুগলির দিকে। বাঁদিকে সংকীর্ণ খাড়ি বা খাল। শ্রী চৈতন্যদেব শাক্ত তীর্থ কালীঘাট সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। বেশ বোঝাই যাচ্ছে ৫০০ বছর আগে থেকেই ঐতিহাসিক তথ্যে কালীঘাট মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তখন হুগলি নদী বা গঙ্গা বর্তমান প্রিন্সেপ ঘাটের বাঁদিকে বাঁক নিয়ে কালীঘাট, টালিগঞ্জ, গড়িয়া, বৈষ্ণবঘাটার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যাধরী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশত। গঙ্গা ছিল বিশাল চওড়া ও গভীর। ঘন নিবিড় জঙ্গলের ভিতর দিয়ে বিপুল জলধারা প্রবহমান ছিল। ১৬শ শতাব্দীর গোড়ার দিকে রাজা মানসিংহ আদি গঙ্গার তীরে একটি ছোট কালী মন্দির নির্মাণ করেন। এরপর ১৫শ শতাব্দীতে কালীক্ষেত্র দীপিকা নামে একটি বই থেকে জানা যাচ্ছে এই সময় কালীঘাটের আশেপাশে অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মানুষের বসবাস ছিল।
কালীঘাট তখন নানা রকম বৃক্ষ লতায় আচ্ছন্ন গভীর জঙ্গল। মন্দিরের লাগোয়া একটি সরু রাস্তা দিয়ে হেঁটে সাধু সন্ন্যাসীরা গঙ্গাসাগরে যেত। পরবর্তী সময় রাস্তাটির নাম হয় রসা রোড। আবার ষোড়শ শতাব্দীর শেষ ভাগে কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে কালীঘাটের উল্লেখ রয়েছে। এই সময় যে কিংবদন্তিটি শোনা যায় সেটা হলো বর্তমান কালী মন্দিরের কাছেই অরণ্যের মধ্যে পর্ণকুটিরে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ তপস্যা করতেন। একদিন সন্ধেবেলা তিনি গঙ্গার তীরে বসে সন্ধ্যা বন্দনাদি করছেন। এমন সময় তার চোখে পড়ল এক জ্যোতির্ময় আলোক ছটা। আগে কখনো এমন আলো তার চোখে পড়েনি। সেই আলোকে অনুসরণ করে তিনি বর্তমান কালীকুণ্ডের কাছে উপস্থিত হলেন। কালীকুণ্ড তীরে কালীর মুখ এবং পাথরের মতো একটি পদাঙ্গুলি দেখতে পান। তারপরেই তিনি দেবীর প্রত্যাদেশ পেলেন যে অঙ্গুলি তুমি পাইয়াছ তাহা বিষ্ণু কর্তৃক সুদর্শন ছেদিত সতী অঙ্গ, আর ওই যে কৃষ্ণবর্ণ প্রস্তর ফলক দেখিতে পাইতেছ তাহা ব্রহ্মার নির্মিত কালী মন্দির। ব্রাহ্মণ এই দৈব বাণী শুনে ওই উভয় খণ্ডকে একত্রিত করে নিত্য পুজো করতে লাগলেন। এরপরে গভীর জঙ্গলের ভেতর নকুলেশ্বর শিবলিঙ্গও পেলেন। তারপর থেকে ব্রহ্মচারী প্রস্তরময় সতী অঙ্গ যত্ন সহকারে সেখানে রেখে প্রতিদিন সেই নির্জন বনে এসে কালীমূর্তি ও নকুলেশ্বরের পুজো করতেন। ক্রমে ক্রমে এই জায়গার স্থান মাহাত্ম্য জনসমাজে ছড়িয়ে পড়ল। বাংলাদেশে 12 ভূঁইয়ার সময় থেকে কালী পুজোর প্রচলন বেড়ে যায়। এই সময় থেকেই কালীঘাট তীর্থস্থান হিসাবে আত্মপ্রকাশ করতে থাকে। সাবর্ণ বংশীয় কামদেব ব্রহ্মচারী, যিনি মহারাজ মানসিংহের গুরু ছিলেন ও বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের আদি পুরুষ, তার কালীঘাটের বাসস্থান ছিল ফকিরডাঙ্গায়। কামদেব ব্রহ্মচারী ভুবনেশ্বর ব্রহ্মচারী মহারাজ প্রতাপাদিত্যের সমসাময়িক ছিলেন, কিন্তু তার কাকা রাজা বসন্ত রায় পরম বৈষ্ণব হয়েও কালীর সেবা ও নিত্য পূজার জন্য তার গুরুদেব ভুবনেশ্বর ব্রহ্মচারীকে কালীঘাটে পাঠালেন। এই সময় কালীঘাট অতি সামান্য অবস্থায় ছিল। রাজা বসন্ত রায় কালীর পর্ণকুটির ভেঙে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে দিলেন। এটা 1550 খ্রিস্টাব্দের কথা। এখানে কোনো আর ইটের পাকা বাড়ি ছিল না, চারদিকে বন আর মধ্যে মধ্যে পর্ণকুটির। ভুবনেশ্বর ব্রহ্মচারী এই ক্ষুদ্র কালী মন্দিরে অনেকগুলো শালগ্রাম শিলা সংগ্রহ করে রেখেছিলেন। সেগুলো এখনো মায়ের মন্দিরে রাখা রয়েছে। তারপর থেকে ব্রহ্মচারী প্রস্তরময় সতী অঙ্গ যত্ন সহকারে সেখানে রেখে প্রতিদিন সেই নির্জন বনে এসে কালী মূর্তি ও নকুলেশ্বরের পুজো করতেন। কালীর সেবায়তদের মধ্যে ভুবনেশ্বর চক্রবর্তীর নাম প্রথমেই পাওয়া যায়। তার একটি মাত্র কন্যা সন্তান। কালীঘাটের হালদার বংশীয়রা ভুবনেশ্বর ব্রহ্মচারীর দৌহিত্র বংশ। সাবর্ণ বংশের প্রতিষ্ঠাতা কামদেব ব্রহ্মচারীর হাত ধরে কালীঘাটের কালীমূর্তি লোক সমাজে পরিচিত হলো। এই সময় অর্থাৎ 500 বছর আগে কলকাতার প্রাকৃতিক সীমারেখা ছিল উত্তরে চিৎপুর খাল, দক্ষিণে আদিগঙ্গা, পূর্ব দিকে লবণ হ্রদ এবং পশ্চিমে হুগলি নদী। সেই লবণ হ্রদের সীমানা আজকের শিয়ালদা এবং আদিগঙ্গার উত্তর দিকের পাড়ের বিস্তৃতি ছিল আজকের চৌরঙ্গী অবধি। পরবর্তীকালে এই অঞ্চলটি সাবর্ণ রায়চৌধুরীর হাতে যায়। সেই অতীত চিৎপুর থেকে একটি রাস্তা গভীর জঙ্গলের মধ্য দিয়ে সোজা কালীঘাট পর্যন্ত গিয়েছে। সেকালের এই রাস্তাটি বর্তমানে চিৎপুর রোড, বেন্টিং স্ট্রিট হয়ে একটি খালের ধারে গিয়ে শেষ হয়। খাল পেরিয়ে চৌরঙ্গী জঙ্গল, ভবানীপুর হয়ে রাস্তাটি কালীঘাটে শেষ হয়। 1686 খ্রিস্টাব্দে জব চাণক ব্যান্ডেল ছেড়ে সুতানুটিতে চলে এসেছেন।
ধীরে ধীরে ইংরেজ, পর্তুগিজ সহ অন্যান্য দেশীয়রা কলকাতায় বসবাস শুরু করেছে। 1765 পয়লা আগস্ট দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে লর্ড ক্লাইভ বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। নবাবী শাসনের নামমাত্র অস্তিত্ব থাকে। সেই উপলক্ষে রাজা নবকৃষ্ণ মা কালীকে সোনার মুন্ডমালা দান করেছিলেন। মা কালী সহ গোটা মন্দির ও মন্দির চত্বরটি গড়ে উঠেছিল মানুষের দানে, শ্রদ্ধায় ও ভক্তিতে। শোভাবাজারের মহারাজ নবকৃষ্ণ পলাশীর যুদ্ধের পর প্রচুর ধনশালী ও প্রতিষ্ঠাবান হওয়াতে সেকালের কিছু বনেদি ধনী মানুষদের চক্ষুশূল হন। তাদের মধ্যে একজন ছিলেন মহারাজের প্রতিবেশী চূড়ামণি দত্ত। 1797 খ্রিস্টাব্দের 22 নভেম্বর মহারাজা নবকৃষ্ণ ঘুমের মধ্যেই মারা যান। সেকালে গঙ্গা থেকে মৃত্যু না হলে লোকে তাকে অপঘাত মৃত্যু বলেই মনে করত। নবকৃষ্ণের মৃত্যুকে লোকে অপঘাত মৃত্যু বলেই মনে করল। কিছুদিনের মধ্যে প্রয়াত মহারাজের প্রতিবেশী চূড়ামণি দত্ত সাংঘাতিক অসুস্থ হয়ে পড়লেন। চূড়ামণি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। তিনি তখন রূপোর চতুর্দলায় বসে গঙ্গা যাত্রায় চললেন। তার সর্বাঙ্গে হরিনামের ছাপ, পরনে রক্তবর্ণের চেলি, পিঠে নামা বলি। চতুর্দোলাটি নানাভাবে সাজানো হয়েছে। শোভাযাত্রাটি রাজবাড়ির সামনে দাঁড়ালো। কীর্তনিয়ারা দুহাত তুলে নাচতে নাচতে গাইছে, আয় রে আয় নগরবাসী, দেখবি যদি আয়, জগৎ জিনিয়া চূড়া, জম জিনিতে যায়, জম জিনিতে যায় রে চূড়া, জম জিনিতে যায়। রাজ পরিবারের লোকেরা মৃত্যুপথযাত্রী চূড়ামণি বাবুর এই কঠোর বিদ্রূপে খুব মর্মাহত হলেন। কয়েকদিন গঙ্গাবাস করে চূড়ামণি দত্ত শেষ পর্যন্ত সজ্ঞানে গঙ্গা লাভ করলেন।